জি স্যার। ওকে, সো ইন দ্যাট কেস আমরা আজকে আপনাদেরকে ডিপি পড়ানোর চেষ্টা করতে পারি। যেহেতু অনলাইন ক্লাস, আমি জানি না আসলে কতটুকু কভার করতে পারবো, বাট আই উইল ট্রাই। চলেন আমরা ডিপির যেটা স্লাইড প্রিপেয়ার করা আছে আমরা ওইটা আপনাদেরকে পড়ানোর চেষ্টা করি। আমি আপনাদের টেলিগ্রাম গ্রুপে স্লাইডের লিংকটা শেয়ার করে দিচ্ছি। অ্যাট দ্য সেম টাইম আমি একটা মিনিট, আচ্ছা এখন কি আমার কথা আছে? হোপফুলি সো মাই স্ক্রিন ইজ ভিজিবল। আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। থ্যাংক ইউ। আচ্ছা দেখেন, জিনিসটা হচ্ছে যেহেতু অনলাইন ক্লাস, আমি কিন্তু আপনাদেরকে ফিজিক্যালি দেখতেছি না। তো আপনারা যদি মাঝে মাঝে রেসপন্স না করেন, আমার বুঝতে কষ্ট হয়ে যাবে যে আমরা আসলে ঠিক দিকে আগাচ্ছি কিনা, বা আমি কানেক্টেড আছি কিনা, বা আপনাদেরকে আমি পড়া বুঝাইতে পারতেছি কিনা। সো মূলত আমরা হচ্ছে আজকে ডেটা কম্প্রেশন নিয়ে পড়বো। ডেটা কম্প্রেশন হচ্ছে আপনি এইটাকে একটা ডিপি বা গ্রিডি অ্যাপ্রোচের মাঝামাঝি কিছু একটা বলতে পারেন। সো আমরা তো মূলত হচ্ছে আপনার অ্যালগরিদমের এফিসিয়েন্সি দেখে হচ্ছে যে কোন অ্যাপ্রোচে আমি সলিউশনটা লিখলে আমার কোডটা একটু কম সময় নিয়ে কাজ করবে। বাট আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা করি না সেটা হচ্ছে আমাদের মেমোরি ম্যানেজমেন্ট আমরা কিভাবে বেটার করতে পারি, এইটা নিয়ে আমরা কখনো কাজ করি না। সো মেমোরি ম্যানেজমেন্ট যখন আপনি হচ্ছে এক্সারসাইজ করতে চাইবেন, তখন আপনার যেই টপিকটা আমাদের অ্যালগরিদমের জন্য লাগে সেটা হচ্ছে ডেটা কম্প্রেশন। তো ডেটা কম্প্রেশনের কনসেপ্টটা কি? ডেটা কম্প্রেশনের কনসেপ্ট হচ্ছে এই যে আমরা একটা ডেটা যখন কম্পিউটারকে স্টোর করতে বলি, সেটা ইন্টিজার হতে পারে, ক্যারেক্টার হতে পারে, স্ট্রিং হতে পারে, এনিথিং। যখন আমি একটা কম্পিউটারকে স্টোর করতে বলি, কম্পিউটার তো মূলত আপনার বিসিডি বা অন্য কোনো ফরম্যাটে ওইটার ইকুইভ্যালেন্ট বাইনারি স্টোর করে দিচ্ছে। সো বাইনারি ভ্যালু স্টোর করার জন্য আমার একটা মেমোরি লাগে, একটা জায়গা প্রয়োজন হয়। তো সেই মেমোরিটা আমি কিভাবে কমাইতে পারি, এটাই হচ্ছে ডেটা কম্প্রেশনের মূল কনসেপ্ট। তো পরীক্ষার জন্য এখান থেকে আপনার হচ্ছে যেই টার্মস গুলো দরকার, আমি স্লাইডের ওই টার্মস গুলো হয়তো একটু বেশি করে এমফাসাইজ করব, আর বাকি টার্মস গুলো হয়তো আমি হচ্ছে একটু ইগনোর করে যাব। এখানে আপনাদেরকে দুইটা ইমেজ দেখানো হচ্ছে যে আমরা রিয়েল লাইফে যে পিকচার গুলো তুলি সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কন্টিনিউয়াস ইমেজ, যেটা আমরা দেখি। কিন্তু যদি এই কন্টিনিউয়াস ইমেজটাকে আমি একটা কম্পিউটারের মধ্যে স্টোর করতে চাই, তখন আমাকে পিক্সেল আকারে স্টোর করতে হয়। এখন আগের দিনে যেটা হইতো, ডিজিটাল ইমেজকে যখন আপনি পিক্সেল আকারে মানে কনভার্ট করবেন, তখন হয়তো যদি আপনি ইন্ডিভিজুয়াল পিক্সেল দেখেন তখন হচ্ছে আপনার ছবিটা হচ্ছে বেটার আকারে দেখা যায় না। কিন্তু পিক্সেলটাকে যখন আপনি জুম আউট করে একটু দূরের দিকে নিয়ে যান, তখন আপনার ওই ডিজিটাল ইমেজটা কাইন্ড অফ কন্টিনিউয়াস ইমেজের মতো দেখতে হয়। এটার জন্য আমাদের এই ডিজিটাল ইমেজ যখন আমরা কনভার্ট করি কন্টিনিউয়াসকে, তখন কিছু প্রবলেম হয়। লাইক এই যে এখানে সিঁড়ির মতো একটা প্রবলেম দেখতেছেন না, ইমেজগুলা সিঁড়ির মতো, বাট কন্টিনিউয়াস ইমেজে কিন্তু আপনার ওই সিঁড়ির মতো চেহারাটা কিন্তু দেখা যায় না। তো এগুলোকে আমরা স্টেয়ারকেস প্রবলেম বলি। তারপরে হচ্ছে যখন আপনি একটা কন্টিনিউয়াস ইমেজকে ডিজিটাল ইমেজে কনভার্ট করবেন, তখন আমাদের কিছু ডেটা লস হয়। এই জন্য হচ্ছে আপনার বাস্তবের ছবি আর ডিজিটাল ছবির মধ্যে কিন্তু ডিফারেন্স থাকে। যদিও এখনকার দিনের মোবাইলের ক্যামেরা বলেন বা ডিএসএলআর বলেন, এগুলা হচ্ছে এতটা আপডেট হয়েছে, এরা হচ্ছে আপনার বিভিন্ন ফাংশনালিটির মাধ্যমে বাস্তবের ছবির থেকেও ক্যামেরার ছবিটাকে বেশি সুন্দর করে তোলে। দ্যাটস ফিল্টারিং বা দ্যাটস ডিফারেন্ট ফাংশনালিটিস। কিন্তু সত্যিকার অর্থে হচ্ছে যখন আপনি একটা ছবি তুলবেন, ডিজিটাল ইমেজ তুলবেন, তখন সেটাতে কিন্তু কিছু পরিমাণ ডেটা লস হয়। তো এই ডেটা লসটাকে আমরা কিভাবে রিকভার করতে পারি, এটা হচ্ছে ডেটা কম্প্রেশনের একটা অ্যাপ্রোচ। সো ডেটা কম্প্রেশন কেন লাগবে? মোটামুটি ওই লস গুলাকে হচ্ছে আপনার রেস্ট্রিক্ট করার জন্য, আমার স্টোরেজটাকে হচ্ছে কম ব্যবহার করার জন্য, মানে যাতে হচ্ছে আমরা স্টোরেজটা কম ব্যবহার করি, আমাদের যতটুকু স্টোরেজ দরকার তার থেকে যেন আমরা কম পরিমাণ মেমোরি ব্যবহার করতে পারি, এইগুলোই হচ্ছে মেইন রিজন। তারপর এখানে কিছু রিজন দেয়া আছে, আপনারা চাইলে ওভারভিউ করে দেখতে পারেন। তো দেন ইমেজের কিছু প্রবলেম বলা আছে, যে ইমেজ কি কি ধরনের প্রবলেম ক্রিয়েট করে, এগুলো হচ্ছে আপনি স্কিপ করতে পারেন চাইলে। আমরা যদি এই স্লাইডটাই চলে আসি, এখানে বলা হচ্ছে ডেটা কম্প্রেশন মূলত দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি। সো ডেটা কম্প্রেশনকে আমরা লুজলেস মেথড বলতে পারি, একটা হচ্ছে লুজি মেথড আমরা বলতে পারি। সো যখন আপনি ইমেজ, ভিডিও, অডিও এই ধরনের ডেটা নিয়ে কাজ করবেন,
তখন হচ্ছে আপনার লুজি মেথড, মানে আপনাকে ধরেই নিতে হবে যে আমার কিছু পরিমাণ ডেটা হারাবে বা লস হয়ে যাবে। কিন্তু যখন আপনি হচ্ছে একটা টেক্সট নিয়ে কাজ করতেছেন, যখন আপনি একটা স্ট্রিং নিয়ে কাজ করতেছেন, তখন আপনি গ্যারান্টি দিতে পারবেন যে না, আমি যতটুকু ডেটা পাইছি আমি ততটুকু ডেটার মধ্যেই হচ্ছে ডেটাটাকে কম্প্রেস করে শো করব, আমার কোনো ডেটা লস হবে না, কোনো ডেটা হারায় যাবে না, আপনি যা দিছেন আমি তাই শো করতে পারবো। সো এই দুইটা ভাগে হচ্ছে ডেটা কম্প্রেশনকে ভাগ করা হয়েছে। তা আমাদের এই কোর্সে আসলে হচ্ছে লুজি মেথডটা খুব বেশি ইম্পর্টেন্ট না। যারা হচ্ছে ভবিষ্যতে ইমেজ প্রসেসিং বা এই ধরনের রিসার্চ করতে চান তারা হচ্ছে লুজি মেথডের উপর আরেকটু বেশি করে এমফাসাইজ করতে পারেন, বা লুজি মেথড রিলেটেড অ্যালগরিদম গুলো আপনারা শিখতে পারেন। তো আমাদের এই কোর্সে আমাদের দরকার হচ্ছে আসলে লুজলেস মেথড কি কি আছে এবং সেগুলা কিভাবে কাজ করে। তো আমরা তিনটা লুজলেস মেথড, মানে টেক্সট বা হচ্ছে স্ট্রিং এর উপর আমরা যেই ডেটা কম্প্রেশন মেথড ইমপ্লিমেন্ট করতে পারি তার মধ্যে তিনটা আমাদেরকে এখানে ডিসকাস করা হবে আজকের স্লাইডে। একটা হচ্ছে রান লেন্থ এনকোডিং RLE, আর একটা হচ্ছে হফম্যান এনকোডিং, এটাকে হফম্যানই বলি আমরা, হফম্যান নামে একজন সায়েন্টিস্ট হচ্ছে এই মেথডটা মানে ইনভেন্ট করছেন। আর আরেকজন হচ্ছে লিম্পেল জিভ, ওনার নামে হচ্ছে এই জিনিসটা হচ্ছে আপনার কম্প্রেশনের নাম দেয়া হয়েছে। সো এই জিনিসগুলো আমি স্কিপ করে যাচ্ছি, যে RLE কি আমি এক্সাম্পল থেকে আপনাদেরকে বুঝাই দিচ্ছি। এটা হচ্ছে আমাদের RLE মেথডের একটা এক্সাম্পল, যে যদি আমার অরিজিনাল ডেটা, আচ্ছা একটা মিনিট, আমি কোন একজন জয়েন করতে চাচ্ছেন তাকে জয়েন করে আসতেছি। আপনারা ইউনিভার্সিটি মেল থেকে জয়েন করলে আমাদের এই প্রবলেম গুলো হয় না, এটা ইউনিভার্সিটি মেল থেকে যখন জয়েন করেন না তখন আমাদের এই প্রবলেম গুলো হয়। এনিওয়ে, যদি আমার অরিজিনাল ডেটা দেখতে এরকম হইতো যে আমার কনজিকিউটিভ ক্যারেক্টার অনেকগুলা আছে, ধরেন অনেকগুলা বি, অনেকগুলা এ, অনেকগুলা এন, অনেকগুলা এম, এরকম হচ্ছে আমার কনজিকিউটিভ অনেকগুলো ক্যারেক্টার আছে, তখন RLE মেথড বলতেছে যে আপনি একটা ক্যারেক্টারকে একবার লিখবেন, লেখার পর ওই ক্যারেক্টারকে আপনি হচ্ছে কাউন্ট করবেন যে কতবার এটা রিপিট হয়েছে। যেমন এখানে বি রিপিট হয়েছে 9 বার, আমি এই জন্য লিখছি B09। তারপর এ রিপিট হয়েছে 16 বার, আমি লিখছি হচ্ছে A16। এম রিপিট হয়েছে একবার, এই জন্য লিখছি N01। এম রিপিট হয়েছে 10 বার, এই জন্য আমি লিখছি M10। তাহলে এই মেথড অনুযায়ী যদি আপনি একটা স্ট্রিং কে কম্প্রেস করতে চান, এটা হচ্ছে অ্যাপ্রোচ, যে আমি ক্যারেক্টারকে একবার লিখবো, তার অকারেন্স কতবার হয়েছে সেটাকে এখন লিখবো। এখন এই কম্প্রেশন মেথডটা কি বেটার, বা এটার মধ্যে কোনো দুর্বলতা আপনাদের চোখে পড়ে? দুই ডিজিটে বেশি লেখা যাবে না, মানে একটা ক্যারেক্টার 99 টাইমস পর্যন্ত রিপিট হচ্ছে, তাতে তো কোনো প্রবলেম থাকার কথা না, তাই না? সো 1000 বার রিপিট হবে এরকম সম্ভাবনা তো কম বাস্তব জীবনে। একটা ধরলাম আমরা যে ঠিক আছে, মানে 99 বার, 100 বারের বেশি রিপিট হবে না, 99 বার রিপিট হচ্ছে, এটা একটা অবশ্যই প্রবলেম যে স্যার যদি 100 বার রিপিট হয় বা 100+ টাইমস রিপিট হয় তখন আমরা কিভাবে লিখবো। তো এটা একটা অবজারভেশন গেল। আর কোন অবজারভেশন? আচ্ছা, ডেটা কম্প্রেশনের মেইন কনসেপ্টটা কি? আমি আমার অরিজিনাল ডেটার সাইজটাকে ছোট করব, তাই না? জি স্যার। আচ্ছা, এবার যদি আমি আপনাকে সেম মেথডে এই ডেটাটাকে কম্প্রেস করতে বলি তাহলে আপনি কিভাবে করবেন বা কি লিখবেন? এত ছোট হবে না। ধরলাম এটাকে আমি যদি কম্প্রেস করতে চাই তাহলে এটাকে কম্প্রেস করে কিভাবে, মানে কি লিখবো? A01, তারপর B01, C01, A01 এইভাবে। আমি যদি লিখি A01, B01, C01, আবার হচ্ছে A01, B01, D01, E01, আমার ডেটা কি কম্প্রেস হয়েছে নাকি ডেটা আর হচ্ছে বড় হয়ে গেছে? বড় হয়ে গেছে। এই কম্প্রেশন মেথডটা কি আমার কাজে লাগতেছে? না স্যার। সো যদি আমার ডেটাটা আপনার সেম ক্যারেক্টারটা অনেক বেশি বার রিপিট না করে তখন কিন্তু আমার ডেটাটা কম্প্রেস হয় না। সো এটা হচ্ছে আমার RLE এর একটা প্রবলেম। তো RLE হচ্ছে, এটা তো দেখলাম হচ্ছে আমরা আপনার ক্যারেক্টারকে কিভাবে হচ্ছে আমরা মানে কম্প্রেস করতেছি। সো RLE বলতেছে যে ভাই, যেহেতু কম্পিউটার বাইনারি স্টোর করে, তো বাইনারি আপনি স্টোরেজ দেখলে আরো বেটার মনে হবে আপনার কাছে। তো ঠিক আছে, বাইনারি কম্প্রেশন টেকনিকটা কেমন RLE এর মধ্যে?
তো আরএলই তে বাইনারি কম্প্রেশনের কনসেপ্টটা হচ্ছে যে আপনার জিরোটাকে তারা হচ্ছে কাউন্ট করবে, ওয়ানটাকে কাউন্ট করবে না। তার মানে তারা ওয়ানের আগে এবং পরে কতগুলো জিরো আসছে সেই কাউন্ট আপনাকে দেখাবে। যেমন এখানে 14টা জিরো আছে, এই জন্য লিখছে 1110, মানে বিসিডি 14 এর বিসিডি, তারপর হচ্ছে একটা স্পেস দিছে। তার মানে তারা ধরে নিচ্ছে যে দুইটা বিসিডি ভ্যালুর মাঝখানে বাই ডিফল্ট কি থাকবে, একটা 1 থাকবে। তাহলে এই যে একটা 1, এই 1 এর জন্য কিছু করে নাই, তারপর 4টা জিরো, এটার জন্য আবার বিসিডি তে 4 লিখছে। দেন হচ্ছে দেখেন দুইটা 1 আছে, এই জন্য তারা যেটা করলো যে এই 4টা জিরোর পরে একটা 1, এটা তো বাই ডিফল্ট আছে, তো দুইটা 1 এর মাঝখানে কয়টা জিরো আছে, কোনো জিরো নাই, তাহলে এই জন্য তারা লিখছে জিরো সংখ্যক জিরো আছে। তারপর আবার তারা জিরোকে কাউন্ট করছে যে 12টা জিরো আছে, তাহলে এখানে 14টা জিরো, একটা 1, 4টা জিরো, একটা 1, কোনো জিরো নাই, আরেকটা 1, 12টা জিরো, এরপরে আর কোনো কিছু নাই, মানে জিরো দিয়ে শেষ। সো এটা হচ্ছে কম্প্রেশন মেথড। সো আরএলই এর কম্প্রেশন মেথডটা কি ক্লিয়ার? ওকে, তাহলে এটার প্রবলেম কি হতে পারে? আইডিয়া? এই কম্প্রেশনে কখন কখন প্রবলেম আসতে পারে? এনিওয়ান? স্যার যখন 1 1 থাকবে তখন তো প্রবলেম হওয়ার কথা। 1 এর সংখ্যা বেশি থাকলে প্রবলেম আসবে। জি স্যার। যেমন আমরা যদি আপনাদেরকে এখন বলি যে আচ্ছা ঠিক আছে ভাই, আপনি আমাকে আরএলই তে এটা করে দেন, যে ছোট্ট একটা ডেটা যদি বলি যে 101, এটা আপনি কম্প্রেস করে দেন, তখন কিভাবে কম্প্রেস করব? তখন আমরা বলবো যে 1 এর আগে জিরো সংখ্যক জিরো ছিল, 1 এর পরে একটা জিরো আছে, আবার এই 1 এর পরে জিরো সংখ্যক জিরো আছে। আমার কিন্তু জিরো দিয়ে শুরু করতে হচ্ছে, জিরো দিয়ে শেষ করতে হচ্ছে। তাহলে এইটা যদি আমি কম্প্রেস করি, তাহলে প্রথম হচ্ছে 4টা জিরো, তারপরে হচ্ছে একটা জিরো, তাহলে এই জায়গায় হচ্ছে বাই ডিফল্ট একটা 1 থাকবে, এই জায়গাটায় মানে একটা 1, তাহলে আমি লিখতে পারবো। তারপরে আবার কি করতে হবে, তাহলে হচ্ছে আরেকটা 1 এর জন্য তো ফাঁকা লিখলাম, তাহলে 1 বোঝানোর জন্য, মানে লাস্টে 1 আছে সেটা বোঝানোর জন্য আমার কি করতে হবে, আবার 4টা জিরো লিখে দিতে হবে। তাহলে এই জায়গাটার মধ্যে আপনি একটা 1 লিখতে পারবেন। তাহলে এখন আমি বুঝলাম যে এইটা মানে হচ্ছে 101। তাহলে আমার অরিজিনাল লেন্থ কত হয়ে গেল? 12। কিন্তু আমার ডেটা মানে কম্প্রেসড লেন্থ হয়ে গেছে 12, আর ডেটার লেন্থ ছিল কত? 3। তাহলে আমার ডেটা কম্প্রেসের জায়গায় কি হয়ে গেছে, আরো মানে লার্জ হয়ে গেছে, তাই তো? জি স্যার। সো এটাও হচ্ছে আরএলই এর একটা প্রবলেম, যে আরএলই তে যদি হচ্ছে আপনার জিরো কম মানে কম থাকে, 1 এর সংখ্যা বেশি থাকে, অথবা ডেটাটা যদি 1 দিয়ে শুরু হয় এবং 1 দিয়ে শেষ হয়, তখন কিন্তু হচ্ছে আমাদের কম্প্রেশন মেথডটা প্রপারলি কাজ করতে পারে না। সো আরএলই এর কম্প্রেশন কিভাবে করব এবং কম্প্রেশন কেন কাজ করবে না, এই জিনিসগুলো কি ক্লিয়ার কিনা? ইয়েস স্যার। ওকে, সো এর পরবর্তীতে আসেন হচ্ছে হফম্যান কোডিং। হফম্যান নামে একজন সায়েন্টিস্ট বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আরেকটা কাজ করি, আমরা হচ্ছে ডিফারেন্ট একটা কম্প্রেশন মেথড অ্যাপ্রোচ করি। তো তার কনসেপ্টটা হচ্ছে যে আমরা নরমালি কি করি, আমরা হচ্ছে বলি একটা ক্যারেক্টার ডেটার জন্য 8 বিট পরিমাণ জায়গা লাগবে, তাই না? এখন 8 বিট পরিমাণ জায়গা কিন্তু ফিক্সড। ধরেন বড় হাতের এর আস্কি ভ্যালু হচ্ছে 65, তো 65 কে বাইনারিতে লিখতে গেলে যতগুলা বিট লাগে, আমরা কিন্তু 65 মানে বড় হাতের এ কে স্টোর করার জন্য ঠিক ততগুলো বিট ব্যবহার করি না, আমরা কি করি 8 বিট পরিমাণ জায়গায় ব্যবহার করি। তাহলে এতে করে আমাদের একটা ওয়েস্টেজ হয়। তো ওনার কনসেপ্টটা ছিল এই ওয়েস্টেজটাকে আমরা কিভাবে কমাতে পারি। তো উনি কমানোর জন্য যেটা বলছে যে ওকে, আমরা যেটা করব, আমরা হচ্ছে একটা লিফ নোড বানাবো, এবং এই লিফ নোডটা কতক্ষণ বানাবো, যতক্ষণ পর্যন্ত আমার দুইটা লিফ নোডকে আমি মানে স্মলেস্ট দুইটা লিফ নোডকে মার্জ করে রুট বানাচ্ছি বা বানাইতে পারতেছি, আমি রিপিট করতে থাকবো কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমার সিঙ্গেল রুটে কনভার্ট না হচ্ছে। যাদের জন্য জিনিসটা কনফিউজিং তাদের জন্য হচ্ছে এই ফিগারটা দেখাই। ধরেন এই 5টা ডেটা আপনাকে সামহাও পাঠাইতে হবে, মানে আপনি যে মেসেজটা পাঠাইতে চাচ্ছেন সেই মেসেজের মধ্যে এই 5টা ইউনিক ক্যারেক্টার আছে, এর থেকে মানে আর বেশি সংখ্যক ইউনিক ক্যারেক্টার নাই। যেহেতু মাত্র 5টা ইউনিক ক্যারেক্টার আছে, তাহলে আমি 5টা ইউনিক ক্যারেক্টার এগেইনস্টে কিছু ভ্যালু অ্যাসাইন করলাম, এগুলোকে আমরা ফ্রিকোয়েন্সি বলি। যেমন এই পেজে আমাদের আসলে হচ্ছে ফ্রিকোয়েন্সি গুলো তারা সেট করে দিছে। সো যদি আমাকে এরকম একটা ফ্রিকোয়েন্সি টেবিল প্রোভাইড করা হয়, তাহলে আমি ওই ক্যারেক্টারের ইকুইভ্যালেন্ট ফ্রিকোয়েন্সি ব্যবহার করব। যদি আমাকে ফ্রিকোয়েন্সি টেবিল
প্রোভাইড না করা হয় তখন আমি দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে আমি তার করেসপন্ডিং আস্কি ভ্যালু ব্যবহার করতে পারি, যে এর আস্কি ভ্যালু কত, বি আস্কি ভ্যালু কত, সেই আস্কি ভ্যালুটাকে ব্যবহার করে আমি হচ্ছে হফম্যান কোডিং এর যে কম্প্রেশন মেথড সেটাকে ইউজ করতে পারি। আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে আমার মেইন মেসেজের মধ্যে ক্যারেক্টার গুলো কতবার রিপিট হয়েছে সেই রিপিট কাউন্টটাকে আমি হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি কাউন্ট হিসেবে অ্যাজিউম করে নিয়ে তারপরে হচ্ছে আপনার কম্প্রেশন করতে পারি। সো আপাতত আমরা হচ্ছে এই টেবিলের জন্য কম্প্রেশন করব। তো টেবিলের কনসেপ্টটা কি? টেবিলের কনসেপ্টটা হচ্ছে সবচেয়ে ছোট যেই দুইটা ভ্যালু সেই দুইটা ভ্যালুকে আপনি রুটে কনভার্ট করবেন। তাহলে ইনিশিয়ালি আপনার কাছে 5টা ভ্যালু ছিল, এই 5টা ভ্যালুকে আপনি কি করতেছেন, দুইটা সবচেয়ে ছোট দুটো হচ্ছে 12 আর 12, বি আর সি এর ভ্যালু। তাহলে 12 আর 12 কে আমি যোগ করে দিলাম, মার্জ করে দিলাম, একটা রুট বানাই দিলাম, তাহলে হলো 24। তাহলে 24 এর লেফটে আছে 12, রাইটে আছে 12। নরমাল কনসেপ্টটা হচ্ছে আপনি ছোট ভ্যালুটাকে লেফটে দিবেন, বড় ভ্যালুটাকে রাইটে দিবেন। কথা কি বুঝাইতে পারছি? অলওয়েজ ছোট ভ্যালুটা লেফটে যাবে, বড় ভ্যালুটা রাইটে যাবে। যেহেতু দুইটা ইকুয়াল ছিল এই জন্য হচ্ছে দুইটার যে কোনো একটাকে একপাশে দিলেই হবে। তো কেউ যদি এখানে সি লিখতেন, এখানে যদি বি লিখতেন সেটাও অ্যাকসেপ্টেবল, বিসি লিখলে সেটাও অ্যাকসেপ্টেবল। সো 24 আসলো। তাহলে যেই দুইটাকে আমি মার্জ করছি সেই দুইটা লিফ নোড এখন আমি বাদ দিয়ে দিব। এখন আমার বাকি লিফ নোড প্লাস নতুন যে রুটটা আমি ক্রিয়েট করলাম এই রুটটা আমার কাছে থাকবে। তার মানে এইটাকে যদি হচ্ছে আমি একটু ফিগারে দেখাইতে চাই, সেটা হচ্ছে আমি যদি নিজেরা ড্র করে বুঝতে চাই, 17 12 12 27 32, তাই না? তাহলে আমি যদি এই জিনিসটা এখানে ড্র করতে চাই, আমাদের ভ্যালুগুলো ছিল হচ্ছে 17 12 12 আর হচ্ছে 27 32, তো 27 32। তাইলে আমি হচ্ছে এই 12 এবং 12 এই দুইটাকে একটা রুটে কনভার্ট করব। রুটটা হচ্ছে আপনার লিফ নোড গুলার যোগফল, তাহলে এটা হচ্ছে 24। যেহেতু আমি এই 12 এবং 12 কে নিয়ে ফেলছি, তাহলে আমার কাছে এখন নোড হবে 17 27 32 এবং 24। নতুন করে এই নোডটা অ্যাড হবে। এতটুকু কি বুঝতে পারছেন? ইয়েস স্যার। ওকে। দেন আমার সবচেয়ে ছোট ভ্যালু যেটা কোনটা, 17 আর হচ্ছে 24। তাহলে এই দুইটাকে এখন আমি আবার একটা সিঙ্গেল রুটে কনভার্ট করব। এখন এই দুইটাকে যদি সিঙ্গেল রুটে কনভার্ট করতে চাই, 17 ছোট 24 বড়, তাহলে 17 থাকবে হচ্ছে আমার লেফটে আর 24 থাকবে হচ্ছে রাইটে। তাহলে এই দুইটাকে আমি মার্জ করে এখন কত আসবে, এই দুইটা আপনার 30 আর হচ্ছে 11, তার মানে 41 এর মতো একটা ভ্যালু আসবে। তাহলে 41 আসবে। তাহলে আমি 17 এবং 24 কে কেটে দিব এবং আমার নতুন করে অ্যাড হবে হচ্ছে 41। এখন এই তিনটা ভ্যালুর মধ্যে যেই দুইটা সবচেয়ে ছোট সেই দুইটাকে নিয়ে আমি হচ্ছে আমার আবার নতুন করে রুট বানাবো। তাহলে এই তিনটার মধ্যে সবচেয়ে ছোট দুইটাকে 27 এবং 32। তাহলে 27 হচ্ছে লেফটে, 32 হচ্ছে রাইটে। তো 27 কে লেফটে দিলাম, 32 কে রাইটে দিলাম, দুইটাকে যদি আমি মার্জ করি এখানে আপনার 59 এর মতো একটা ভ্যালু আসে। তাহলে এই দুইটাও চলে গেছে। এখন আমার ভ্যালু আছে হচ্ছে 41 আর 59। তাহলে 41 আর 59 এর মধ্যে কোনটা ছোট? 41 ছোট, তাহলে 41 লেফটে আর 59 হচ্ছে রাইটে। এবং এই রাইট লেফট কে আমি যদি মার্জ করি তাহলে আমার রুট ভ্যালু আসছে কত? 100। তাহলে এখন যেহেতু একটা সিঙ্গেল ভ্যালু আমার কাছে চলে আসছে, তার মানে এখন আর আমাকে এই প্রসেসটা রিপিট করতে হবে না। যতক্ষণ পর্যন্ত আপনার ফ্রিকোয়েন্সি টেবিলের ভ্যালুগুলা সিঙ্গেল ভ্যালুতে কনভার্ট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি প্রসেসটাকে রিপিট করে একটা ট্রি বানানোর চেষ্টা করবেন। যেই ট্রিটা আমরা বানাইলাম এই ট্রিটাকে আমরা বলি হচ্ছে হফম্যান ট্রি। এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছি? জি স্যার। আর কোনো কোয়েরি নেই তো? ওকে, আমি অ্যাজিউম করে নিচ্ছি আপনাদের কারো কোনো কোয়েরি নাই। সো এই প্রসেসটাই দেখেন এখানে দেখাইছে যে আমরা হফম্যান ট্রি জেনারেট করলাম। এখন হফম্যান কম্প্রেশন মেথডের জন্য প্রথম কাজ হচ্ছে হফম্যান ট্রি জেনারেট করা। তাহলে হফম্যান ট্রি জেনারেট করার পরে কি স্যার, হফম্যান ট্রি জেনারেট করলে কি আমার ডেটা কম্প্রেস হয়ে যাবে? তো হফম্যান ট্রি জেনারেট করার পর যেটা বলতেছে সেটা হচ্ছে আপনি হফম্যান এনকোডার জেনারেট করবেন। হফম্যান এনকোডার কি জিনিস? হফম্যান এনকোডার হচ্ছে একটা টেবিল, যেই টেবিলটা আপনাকে গাইড করবে যে আপনি একটা ক্যারেক্টারের জন্য কতগুলা বিট ব্যবহার করে সেই ক্যারেক্টারকে স্টোর করতে পারবেন। যেমন এই যে আমরা হফম্যান ট্রিটা জেনারেট করছি, এই ট্রিটাকে এখন আমরা যেটা বলতেছি যে ট্রি থেকে যদি লেফটে যেতে হয় তাহলে আপনাকে 0 বিট ইউজ করতে হবে। ট্রি থেকে যদি আপনাকে রাইটে যেতে হয় তাহলে আপনাকে 1 বিট ব্যবহার করতে হবে।
তাহলে এখন আমার যে 5টা ফ্রিকোয়েন্সি ছিল এ, আমি যদি রুট থেকে এর যে লিফ নোডটা তার কাছে যেতে চাই, তাহলে আমাকে কত লেফটে যেতে হচ্ছে? 2বার। তার মানে হচ্ছে প্রথমবার লেফটে যাওয়ার জন্য 0, সেকেন্ড বার লেফটে যাওয়ার জন্য 0, দুইটা 0। তাহলে দুইটা 0 দিয়ে আমি রুট থেকে এর কাছে যেতে পারি। তার মানে আমি বলবো যে এ স্টোর করার জন্য এখন থেকে আমি দুইটা 0 ব্যবহার করব। সেম ভাবে অন্য ফ্রিকোয়েন্সি গুলাকেও মানে ক্যারেক্টার গুলাকে ইউজ করার জন্য আমি হচ্ছে একটা করে কোড জেনারেট করলাম। এই জিনিসটা কি ক্লিয়ার? স্যার ওয়ান গুলো কি আগে থেকে বসাইছি? না, আমি হচ্ছে এই যে ট্রিটা জেনারেট করছি না, এই যে ট্রিটা জেনারেট করলাম, জি স্যার। এখন দেখেন এই ট্রি থেকে যদি সি তে যেতে হয় তাহলে প্রথমে কোথায় যাচ্ছি? লেফটে। লেফটে যাওয়ার জন্য আপনি কত দিবেন? 0। আর রাইটে গেলে আপনি ব্যবহার করবেন 1। তাহলে আমি যদি সি তে যেতে চাই তাহলে কি করতে হচ্ছে? 0 1 1 0 1 1। তাহলে 0 1 1 হচ্ছে আমার সি এর কোড। বুঝতে পারছি? জি স্যার। ওকে, সো আমরা যখন আস্কি কোড ব্যবহার করি একটা ক্যারেক্টারকে স্টোর করার জন্য, হফম্যান বলতেছে যে আস্কি কোড ব্যবহার করার দরকার নেই, তুমি হফম্যান কোড ব্যবহার করো। তো হফম্যান কোডটা আপনি ট্রি থেকে জেনারেট করবেন। সো লেফটে গেলে 0, রাইটে গেলে 1। এবার কি ঠিক আছে? ইয়েস স্যার। তাহলে আমি এই হফম্যান কোডটা জেনারেট করলাম। ওকে, এবার যদি আমাকে বলে যে ভাই তুমি এই মেসেজটা আমাকে পাঠায় দাও, এই যে আপনার একটা মেসেজ দেখতেছেন ই এ ই বি এ ই সি ডি ই এ, এই টেক্সটটা আমি একজনকে পাঠাইতে চাই। তো আমি যদি হফম্যান এনকোডারটা ব্যবহার করি তাহলে দেখেন ই এর জন্য আমি কি লিখবো? দুইটা 1। তারপর এর জন্য আমি কি লিখবো? দুইটা 0। তারপর এর জন্য কি লিখবো? আমি আবার দুইটা 1 লিখবো। সো এরকম করে প্রত্যেকটা ক্যারেক্টারের যে কোড আমি একটু আগে বানাইলাম, এনকোডার টেবিলের মধ্যে বানাইছি, সেই কোডটা আমি ইউজ করব। আমি এখন আর ওই আস্কি কোড বা হচ্ছে 8 বিট পরিমাণ জায়গা ব্যবহার করব না। তাহলে এবার যদি একটু ভালো করে অবজার্ভ করেন, এখানে টেক্সটের মধ্যে কয়টা ক্যারেক্টার আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ক্যারেক্টার। সো ট্রেডিশনাল মেথডে আপনি যদি 10টা ক্যারেক্টার একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে সেন্ড করতে চান, 8 বিট করে আপনার টোটাল 80 বিট পরিমাণ স্পেস ব্যবহার করতে হইতো। কিন্তু হফম্যান এনকোডার যে মেথডটা আপনি মাত্র শিখলেন, সেই মেথডটা যদি আপনি ব্যবহার করেন তাহলে এখানে কয়টা ক্যারেক্টার ব্যবহার করতে হচ্ছে? দেখেন 2 4 6 8 10 12 14 16 18 20 22, তার মানে 22টা ক্যারেক্টার ব্যবহার করে 80 মানে 22টা বিট ব্যবহার করে 80 বিটের ডেটা পাঠাইতে পারতেছি। আমার কিন্তু 80 বিট ইউজ করতে হচ্ছে না, জাস্ট 22 বিট পরিমাণ জায়গা ইউজ করতে হচ্ছে। এটিকে বুঝতে পারছি? ইয়েস স্যার। তাহলে এখন মানে হফম্যান এনকোডার বলতেছে যে আপনি যদি টেক্সট পাঠাইতে চান, আপনি রেগুলার টেক্সটের যে বাইনারি কোড আছে সেটা না পাঠায়ে আপনি হফম্যান কোড পাঠান। তাহলে এখন যদি আমি একটা কম্পিউটারের কাছে হফম্যান কোড পাঠাই, তাকে তো হফম্যান কোডটা ডিকোড করে আবার টেক্সট পাইতে হবে, তাই না? জি স্যার। তাহলে সে যেটা করতেছে সে হচ্ছে তখন ওই সেম এনকোডার টেবিলটা, এই যে এনকোডার টেবিলটা ছিল, এই টেবিলটাকেই তখন সে ডিকোডার টেবিল নামে ব্যবহার করতেছে। এবং ডিকোডার টেবিল হিসেবে কিভাবে ব্যবহার করতেছে? সে চেক করতেছে যে আমার ডেটা কি দিয়ে শুরু, 1 দিয়ে শুরু না 0 দিয়ে শুরু। তাহলে বলছে 1 দিয়ে শুরু। তাহলে দেখেন 1 দিয়ে আমার কয়টা ডেটা শুরু হয়? দুইটা, একটা হচ্ছে ডি আর একটা হচ্ছে ই। তাহলে ডি এর জন্য কয় বিট? 2 বিট। ই এর জন্য কয় বিট? 2 বিট। তাহলে আপনি 2 বিট পরিমাণ নেন। 2 বিট পরিমাণ জায়গা নেওয়ার পর আপনি দেখতেছেন দুইটা 1, তাহলে দুইটা 1 কার জন্য? ই এর জন্য। তাহলে আপনি লিখলেন ই, তাহলে দুইটা বিটের কাজ শেষ। এরপরে ডাটা শুরু হয়েছে কত দিয়ে? 0 দিয়ে। তাহলে 0 দিয়ে আপনার ডেটা শুরু হয়েছে কয় জায়গায়? 3 জায়গায়। এক জায়গায় হচ্ছে 2 বিট, আর দুই জায়গায় হচ্ছে 3 বিট। এখন 0 পরে কি থাকলে 2 বিট, 0 পরে আরেকটা 0 থাকলে 2 বিট, আর 0 পরে 1 থাকলে 3 বিট। তাহলে আমি 0 পরে যেহেতু 0 পাইছি আমি আবার 2 বিট নিব। এরকম করে করে সে হচ্ছে টেক্সটটাকে ডিকোড করতেছে, ডিকোড করে অরিজিনাল টেক্সটটাকে বের করতেছে। সো ডিকোডের কনসেপ্টটা কি ক্লিয়ার? জি স্যার। ওকে, সো আচ্ছা আমি হচ্ছে প্রথম বিটটা নিলাম। প্রথম বিটে কি আছে? 1। তাহলে আমার যে ডিকোডার টেবিল একটু ভালো করে দেখেন তো, 1 দিয়ে কয়টা ক্যারেক্টার শুরু হয়? দুইটা, ডি আর হচ্ছে ই, রাইট? তাহলে ডি বা ই এর জন্য কয় বিট পরিমাণ জায়গা নিচ্ছি আমি? ডি এর এনকোডারের ভ্যালু কত? কয় বিটের? 2 বিটের। তাহলে আমি 1 পাইলে কয় বিট নিব? আমার হফম্যান কোড থেকে আমি 2 বিট নিব, ঠিক আছে? তো 2 বিটে কি আছে? দুইটা 1, তাহলে দুইটা 1 থাকলে আমি কি লিখবো? ডি লিখবো না ই লিখবো?
ই লিখে দিলাম, তাহলে আমার 2 বিটের কাজ শেষ না? এরপরের বিট কি? 0 0। তাহলে 0 থাকলে আমার কয়টা পসিবিলিটি? 2টা না 3টা? 3টা 3টা। একটা মিনিট শরীফ, আমরা আপনার অ্যান্সার দিচ্ছি। তাহলে 3টা যদি হয়, তাহলে আমি এখন 0 পাইলে 2 বিট নিব নাকি 3 বিট নিব, এটা আমাকে বুঝতে হবে না? তাহলে আমি কিভাবে বুঝবো যে 0 পাইলে আমার 2 বিট নেওয়া দরকার নাকি 3 বিট নেওয়া দরকার? আরেকটু যদি অবজার্ভ করেন, দেখেন 0 এর পরে 3 বিট কখন হয়? যখন 0 এর পরে কি থাকে? 0 এর পরে 1 থাকলে কয় বিট নিতে হবে? 3 বিট। আর 0 এর পরে 0 থাকলে কয় বিট নিব? 2 বিট। তাহলে আমি 0 এর পরে 0 পাইছি, তাহলে 2 বিট নিলাম। তাহলে এইটা 2 বিট, তাহলে এই দুইটা 1 এর জন্য আমি একটা ক্যারেক্টার লিখবো, দুইটা 0 এর জন্য একটা ক্যারেক্টার লিখবো। তারপর আবার 1 পাইছি, 1 পেলে কয় বিট? 2 বিট। তাহলে এই দুইটা 1 এর জন্য আবার আমি একটা ক্যারেক্টার লিখবো। তারপর কি পাইছি? 0। এখন 0 এর পরে কি পাইছি? 1। তাহলে কয় বিট নিব? 3 বিট। তাহলে এই 0 1 0 এর জন্য হচ্ছে আমার একটা ক্যারেক্টার। তারপরে আবার 0 0 পাইছি, তাহলে এই 0 0 এর জন্য একটা ক্যারেক্টার। সেরকম করে আপনি হচ্ছে আলাদা করবেন যে কোন কোন হফম্যান কোডের জন্য আপনি কি ক্যারেক্টার লিখবেন। বুঝতে পারছি? ওকে। শরীফ, আপনার মনে হয় একটা কোশ্চেন আছে? স্যার এবিসিডি এর এনকোডের মানগুলো কি স্যার ফিক্সড? আপনার হফম্যান ট্রি থেকে আসছে। আপনি যে ট্রিটা জেনারেট করছেন সেখান থেকে আসছে। যেহেতু এটা একটা বাইনারি ট্রি, সেখানে সবার ভ্যালু হচ্ছে ইউনিক আসবে। এখন আমরা যদি সবাই ধরেন পৃথিবীর সবাই যদি ডিসাইড করি যে আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমরা আস্কি কোড ব্যবহার না করে হফম্যান কোড ব্যবহার করব, তখন হচ্ছে গিয়ে ফিক্সড হবে যে এ থেকে জেড পর্যন্ত ভ্যালুগুলো ফিক্স করে দেওয়া যায়। কিন্তু যেহেতু এখন পর্যন্ত আমরা সবাই আসলে হফম্যান কোড ব্যবহার করি না, তো এটার জন্য কিন্তু হচ্ছে আপনার যারা যারা এগ্রি করবে, মানে যেই ক্লায়েন্ট গুলো এগ্রি করবে যে আমি হফম্যান কোড ব্যবহার করব, সেও ব্যবহার করবে। আমি হফম্যান কোড ব্যবহার করে ডাটা পাঠাবো, সে হফম্যান কোড ব্যবহার করে ডাটা ডিক্রিপ্ট করে দেখবে। তখন হচ্ছে আপনার দুইজনের জন্য একটা টেবিল লাগবে। তো আপনারা যেই ক্যারেক্টারগুলো ব্যবহার করবেন, সেই ক্যারেক্টারের জন্য আপনারা প্রথমে এরকম একটা হফম্যান ট্রি বানাবেন, তারপর একটা হফম্যান এনকোডার জেনারেট করবেন, এবং এই হফম্যান কোডটাকে আপনারা হচ্ছে শেয়ার করবেন যে সেম কোডটা আমরা যদি রাখি, তখন আমরা আমাদের এই এনকোডেড যে মেসেজটা, এটা তো হফম্যান কোড, এই এনকোডেড মেসেজটা আমরা ডিকোড করে মেসেজ দেখতে পারবো, বা হচ্ছে আমাদের মেসেজকে আমরা এনকোড করে পাঠাইতে পারবো। ক্লিয়ার? জি স্যার। ওকে। আর কি কারো কোনো কোয়েরি আছে? ওকে, আমি ধরে নিচ্ছি আপনাদের আর কারো কোনো কোয়েরি নাই। আপনাদের মিড টার্ম পরীক্ষার জন্য দুইটা টপিকে খুব বেশি ইম্পর্টেন্ট, RLE রান লেন্থ এনকোডিং এবং হফম্যান এনকোডিং, দুইটাই খুব বেশি ইম্পর্টেন্ট। তো হফম্যান এনকোডিং এ কি আসতে পারে? হফম্যান কোডিং এ আসতে পারে হচ্ছে যে আপনাকে একটা টেক্সট দিল, ধরেন হ্যালো হাউ আর ইউ, এই টেক্সটটা আমি পাঠাইতে চাই বললো। ঠিক আছে, পাঠানোর সময় বললো যে এই টেক্সটটা পাঠানোর জন্য তুমি টোটাল হফম্যান প্রসেস আমাকে কমপ্লিট করে দেখাও। টোটাল হফম্যান প্রসেস কমপ্লিট করা মানে আপনাকে হচ্ছে ওই ডেটা থেকে প্রথমে হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি টেবিল বের করতে হবে। ফ্রিকোয়েন্সি টেবিলের জন্য আপনাকে একটা হফম্যান ট্রি জেনারেট করতে হবে। হফম্যান ট্রি থেকে তারপর আপনি এনকোডার জেনারেট করবেন। এনকোডারকে পরে হচ্ছে ওই যে এনকোডার জন্য আপনি যে হ্যালো হাউ আর ইউ, এই টেক্সটটাকে আপনি হচ্ছে এনকোডেড করে একটা হফম্যান কোড জেনারেট করবেন। সেই হফম্যান কোডটা হচ্ছে আপনার অ্যানসার। বুঝতে পারছি? স্যার ফ্রিকোয়েন্সি ট্রিটাকে আমরা নিজের মতো করে মান ধরে নিব নাকি স্যার দেয়া থাকবে? না, এখন এখানে কোশ্চেনে যদি আপনাকে বলে দেয় যে তোমাকে আমি এই ফ্রিকোয়েন্সি টেবিলটা দিয়ে দিলাম, তখন কিন্তু আপনার কিছু ধরা লাগবে না, তাহলে আপনি বেঁচে গেছেন। কোশ্চেনে যদি বলে দেয় যে তুমি আস্কি কোড ব্যবহার করে ফ্রিকোয়েন্সি টেবিল জেনারেট করো, তাহলে আমি যদি আপনাকে বলি যে আপনি হচ্ছে কি মেসেজ পাঠাবেন, আপনি হচ্ছে আমি আপনাকে বললাম যে তুমি আমাকে হ্যালো, আমরা একটু ছোট মেসেজ বলি, আমরা বলি হাই আর ইউ ওকে, বা এখানে এইভাবে বললাম আর ইউ ওকে। আমি বললাম হচ্ছে এই মেসেজটা আমি পাঠাইতে চাই। ঠিক আছে, এখন আমি বললাম আস্কি কোড ব্যবহার করে আপনি হচ্ছে এইটা হফম্যান এনকোডার মানে হফম্যান কোড জেনারেট করেন। তাহলে আজকে যদি জেনারেট করতে হয়, তাহলে প্রথমে আমাকে দেখতে হবে এখানে আমার ইউনিক ক্যারেক্টার কে কে আছে। প্রথমত বড় হাতের এইচ একটা ইউনিক ক্যারেক্টার, ছোট হাতের আই একটা ইউনিক ক্যারেক্টার, দেন কোশ্চেন মার্ক একটা ইউনিক ক্যারেক্টার, তারপর হচ্ছে স্পেস। এই আমার কিন্তু হাই এর পরে একটা স্পেস আছে, আর পর স্পেস, ইউ এর পরে স্পেস, স্পেস গুলো কিন্তু আছে। তাহলে স্পেস একটা ইউনিক ক্যারেক্টার, বড় হাতের আর একটা ইউনিক ক্যারেক্টার, ছোট হাতের ইউ একটা ইউনিক ক্যারেক্টার, ও একটা ইউনিক ক্যারেক্টার,
কে একটা ইউনিক ক্যারেক্টার। তাহলে এগুলো হচ্ছে আমার ইউনিক ক্যারেক্টার। তাহলে এই প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য এবার আমি আস্কি কোড বের করব। তাহলে এইচ এর আস্কি যত হয় সেটা লিখবো, আই এর আস্কি লিখবো, কোশ্চেন মার্কের মানে এক্সক্লেমেটরি সিম্বলের কোশ্চেন আস্কি ভ্যালু লিখবো, স্পেসের আস্কি ভ্যালু লিখবো। এরকম করে আমি আস্কি ভ্যালুগুলো এখানে ব্যবহার করব। দেন আস্কি ভ্যালুর উপর বেস করে আমি হচ্ছে হফম্যান ট্রিটা জেনারেট করব। বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। তাহলে কি আজকে ভ্যালু গুলো মুখস্থ রাখতে হবে? আস্কি ভ্যালু কয়টা মুখস্থ লাগবে? বড় হাতের এ যদি 65 হয়, আপনি কি এইচ এর ভ্যালু বের করতে পারবেন না? জি স্যার, পারবো স্যার। ছোট হাতের যদি 97 হয়, আপনি কি মুখস্থ করতে পারবেন না? স্যার ওই যে স্যার মানে তাহলে এখানে আপনার আসতেছে কি যে ফুল স্টপ, কমা, এক্সক্লেমেটরি সিম্বল, স্পেস আর কোশ্চেন মার্ক। এর বাইরে কি আসলে হচ্ছে আমরা মানে টেক্সট লেখার জন্য আর কোনো সিম্বল ব্যবহার করি? না স্যার। তো মোটামুটি এই পাঁচটা হচ্ছে আমাকে মুখস্থ করতে হচ্ছে। আর আপনাদের পরীক্ষার কোশ্চেনে যদি এরকম সিম্বল থাকে সেগুলোর আস্কি ভ্যালু দেওয়াও থাকতে পারে, মানে ডিপেন্ডস অন দা কোশ্চেন। ঠিক আছে? জি স্যার। ওকে, এটা হচ্ছে আস্কি কোড ব্যবহার করতে বললে। এবার যদি বলে যে তুমি হচ্ছে ফ্রিকোয়েন্সি কাউন্ট ব্যবহার করে তারপর হচ্ছে জিনিসটা করো, ফ্রিকোয়েন্সি কাউন্ট ব্যবহার করে যদি করতে বলে তখন আচ্ছা মুছে দিলাম কেন, তারপরটা লাগতো। যাই হোক, ফ্রিকোয়েন্সি কাউন্ট করে যদি আমাকে বলে সেক্ষেত্রে আমার এইচ এর ফ্রিকোয়েন্সি কত? 1, এখানে 1 আসবে। স্পেসের ফ্রিকোয়েন্সি কত? একটা, দুইটা, তিনটা স্পেস আছে, তাহলে এখানে হচ্ছে 3 আসবে। তারপরে এক্সক্লেমেটরি সিম্বলের ফ্রিকোয়েন্সি কাউন্ট কত? 2, তাহলে এখানে 2 আসবে। সেম ভাবে এখানে বড় হাতের আর এর জন্য 1 আসবে, ইউ এর জন্য 1 আসবে, ও এর জন্য 1 আসবে, কে এর জন্য 1 আসবে। সো আপনি এই ফ্রিকোয়েন্সি কাউন্টের উপর বেস করে আপনি হচ্ছে হফম্যান ট্রি জেনারেট করবেন। বুঝাতে পারছি? ফ্রিকোয়েন্সি কাউন্ট মানে আপনার যেই টেক্সটটা পাঠাইতে বলছে সেই টেক্সটের মধ্যে কোন ক্যারেক্টার কতবার রিপিট হয়েছে সেই রিপিটেশন কাউন্ট আপনি বাইর করবেন, বা আপনার প্রত্যেকটা ক্যারেক্টারের কাউন্ট করবেন যে ক্যারেক্টারটা কতবার এখানে দেখা যাচ্ছে। এটাকে আমরা ফ্রিকোয়েন্সি কাউন্ট বলতেছি। ওই কাউন্টটা হচ্ছে আপনার ওই যে আস্কি কোড যেখানে ব্যবহার করতেন সেখানে ব্যবহার করতে পারবেন। তো কোশ্চেনে যেটা বলে আর কি, কোশ্চেনে ফ্রিকোয়েন্সি বললে ফ্রিকোয়েন্সি কাউন্ট ব্যবহার করবেন, কোশ্চেনে যদি হচ্ছে আপনার আস্কি কোড ব্যবহার করতে বলে আস্কি কোড ব্যবহার করবেন। আর কোশ্চেনে যদি ডাইরেক্ট আপনাকে ফ্রিকোয়েন্সি দিয়েই দেয় তখন হচ্ছে এরকম কোনো ঝামেলার আপনার প্রয়োজন হবে না। জি স্যার, বুঝতে পারছি। ওকে, আর কেউ কনফিউজড? স্যার স্পেসটা তো এক্সপ্লেনেটরি জেনে পড়ে না নাকি আগে যে ইলেকশন সেটা? ফ্রিকোয়েন্সি টেবিলে আগে পরে কি ম্যাটার করে? মানে আমার তো ম্যাটার করে হচ্ছে সবচেয়ে ছোট দুইটা ভ্যালু আমি হচ্ছে নিয়ে আপনার ট্রি বানাবো, তাই না? আমি ফ্রিকোয়েন্সি আগে লিখলাম পরে লিখলাম, এটা কি খুব বেশি ম্যাটার করবে? না স্যার। মনে নেই যে আমাদের যে ফ্রিকোয়েন্সি টেবিলটা এখানে ধরেন আমি যদি এই যে 12, 2 মাঝখানে আছে, এই দুইটাকে নিয়ে তো সবার আগে কাজ করছি না, আমার কি হচ্ছে বাকিগুলো ম্যাটার করতেছে? না স্যার। তো এটাই আর কি, যে আপনার কে কার পর আছে এটা ম্যাটার করে না। আপনি রুলস মাথায় রাখবেন যে ছোটটা সবসময় লেফটে যাবে, বড়টা রাইটে যাবে। ঠিক আছে? আর কোনো কোয়েরি আছে কারো? নাই? শরীফ কি আরো কোশ্চেন করবেন? না স্যার। আপনি এখন হাত তুলে রাখছেন এই জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা, সো এখানে হচ্ছে আরেকটা হফম্যান কোডে যেটা কোশ্চেন আসতে পারে, সেই ক্ষেত্রে আপনাকে একটা হফম্যান কোড প্রোভাইড করবে, একটা ডিকোডার প্রোভাইড করবে এবং আপনাকে বলবে যে হফম্যানের টেক্সটটা জেনারেট করে দাও, মানে অরিজিনাল টেক্সট আমাকে জেনারেট করে দাও। সেক্ষেত্রে আপনাকে যে ইয়েলো বক্স আর হচ্ছে যে ডিকোডারের যে বক্স যেটা দেখেছেন এই দুইটা ভ্যালু কোশ্চেনে প্রোভাইড করে দিবে, শুধু বলবে যে তুমি টেক্সটটা আমাকে বের করে দাও। আপনি জাস্ট সেক্ষেত্রে টেক্সট বের করে দিবেন। ঠিক আছে? স্যার হাফম্যান প্রসেসে কি ডিকোডারটা দেখাইতে হবে না, শুধু এর এক পর্যন্ত না, দেখাইলে চলবে? আপনাকে যদি হফম্যান কোড প্রোভাইড করে এবং ডিকোডার প্রোভাইড করে দেওয়া হয় তখন আপনি টেক্সট বের করবেন। তো এখানে আপনার এগুলা ডিকোডার বের করার আসলে কোনো প্রসেস নাই। ডিকোডার হচ্ছে যে এনকোডারের যে বক্সটা এটাই হচ্ছে আপনার ডিকোডারের বক্স, বা যে হফম্যান কোডের যে বক্সটা এটাই হচ্ছে আপনার এনকোডারের বক্স বা ডিকোডারের বক্স। তো আপনাকে যদি কোনো একটা টেক্সটকে হফম্যান কোডে কনভার্ট করতে হয় দেন আপনার প্রসেস অনেকগুলা। প্রসেস হচ্ছে প্রথমে ফ্রিকোয়েন্সি টেবিলের ভ্যালু বের করো, মানে যে এই যে এই টেবিলের ভ্যালুটা বের করা, দেন আপনি হচ্ছে ট্রি জেনারেট করবেন,
ট্রি থেকে হফম্যান কোড জেনারেট করবেন, দেন হফম্যান কোডটাকে এনকোডার হিসেবে ব্যবহার করে অরিজিনাল টেক্সটটাকে আপনি হফম্যান কোডে কনভার্ট করবেন। এটা হচ্ছে যদি আপনাকে একটা টেক্সট টু হফম্যান কোড বের করতে বলে তখন হচ্ছে এতগুলা প্রসেস। কিন্তু যদি আপনাকে বলে একটা হফম্যান কোড থেকে অরিজিনাল টেক্সট বের করো, তখন আপনার জন্য মানে প্রসেস খুব সহজ। তখন আপনাকে ডিকোডারটা দিয়ে দিতে হবে। যদি কেউ না দেয় আপনি বলবেন ভাই ডিকোডার তো দেন নাই, আমার হচ্ছে মানে ডিকোড করা পসিবল না। কারণ হচ্ছে আপনি তো হফম্যান কোডের প্রসেসটা জানেন না, ফ্রিকোয়েন্সি গুলো জানেন না, বা এটার জন্য কোন কোন ক্যারেক্টারের ভ্যালু আসবে সেটা আপনি জানেন না। সো আপনি না জেনে কিভাবে করতে পারবেন? সো যদি হফম্যান কোড থেকে অরিজিনাল টেক্সট বের করতে বলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ডিকোডার প্রোভাইড করা হবে। যদি ডিকোডার প্রোভাইড না করা হয় আপনি সুন্দর করে অ্যান্সারে বলে দিবেন যেহেতু ডিকোডার প্রোভাইড করা হয় নাই, এই হফম্যান কোডকে ডিকোড করা সম্ভব না। ক্লিয়ার? জি স্যার। ওকে, কারো কোনো কোয়েরি নাই? সেই ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে আমাদের ক্লাস আজকে এ পর্যন্তই। জি, কয়েন চেঞ্জ, ফ্র্যাকশনাল ন্যাপস্যাক আর হচ্ছে বিন প্যাকিং। মানে আপনার হচ্ছে অ্যাক্টিভিটি সিলেকশন আপনি কিভাবে করবেন? আপনাকে একটা লিস্ট অফ অ্যাক্টিভিটি দিয়ে বললো যে আপনার বিনের সাইজ এরকম, এখন আপনি কোন বিন প্যাকিংটা করবেন বা কোন অ্যাক্টিভিটি সিলেকশন প্রসেসটা আপনি সিলেক্ট করবেন এবং কেন যুক্তি দেন। অথবা আপনাকে বলতে পারে যে এই অ্যাক্টিভিটি লিস্ট আপনাকে প্রোভাইড করলাম, বিনের সাইজ এত, তাহলে এবার আপনি হচ্ছে আমাকে মানে এই তিনটা অ্যাপ্রোচ কমপ্লিট করে দেখেন, দেখানোর পরে বলেন যে কোন অ্যাপ্রোচে কত পরিমাণ রিসোর্স ওয়েস্ট হচ্ছে এবং মানে সেই ওয়েস্টেজের কম্পারিজনটা আপনি আমাকে করে দেখান। এরকম কোনো কোশ্চেন আসতে পারে। আর যে কোনো অ্যালগরিদমের স্পেস কমপ্লেক্সিটি, টাইম কমপ্লেক্সিটি আসবে, এটা ধরে নিতে পারেন। না, কোনো কোড আসবে না। সুডো কোড আসতে পারে, টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি, সিমুলেশন আর হচ্ছে কম্পারিজন বা অ্যানালিটিক্যাল কোয়েরিজ, যে কোনটা ভালো কোনটা খারাপ, কেন ভালো, এই ধরনের কোশ্চেন। পরীক্ষা নিয়ে ওরিড হওয়ার কারণ নাই। আমরা মিড টার্মের আগে যদি আরো ক্লাস পাই ইনশাআল্লাহ মিড টার্মের আগে ক্লাসে আপনাদের কোশ্চেন প্যাটার্ন বা ধরন নিয়ে আবার আলোচনা করব। সেগুলো নিয়ে ওরিড হওয়ার কোনো কিছু নাই। আপনারা একটু একটু পড়ালেখা করলে অ্যালগরিদমের রেজাল্ট সবসময় সবার ভালো হয়। অ্যালগরিদমের রেজাল্ট খারাপ হওয়ার কোনো কারণ থাকে না, অ্যাটলিস্ট থিওরি রেজাল্ট খারাপ হওয়ার কোনো কারণ থাকে না। সো কেন ওরিড হচ্ছে না, আই ডোন্ট নো। স্যার কোশ্চেন প্যাটার্নটা আরেকবার। কোশ্চেন প্যাটার্ন এখনো বলি নাই রে মা, আমরা হচ্ছে কোশ্চেন প্যাটার্ন নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব মিড টার্মের আগে। মিড টার্ম পরীক্ষার আগে তো একটা দুটা ক্লাস পাবো, তাই না? তখন আমরা নিশ্চয়ই আলোচনা করব। ওরিড হওয়ার কোনো কারণ নেই। এনিথিং এলস? স্যার গ্রিডি বা মানে স্যার গ্রিডির ওগুলা কি কোনো সিমুলেশনও কি আছে না? যেভাবে পড়াইছেন যেভাবে পড়াইছি ওইটাই সিমুলেশন। ওই যে আপনার কয়েন চেঞ্জের জন্য বলছি না যে যতক্ষণ মানে কতগুলো মিনিমাম কয়েন লাগবে, ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ, ওইগুলোই সিমুলেশন। ঠিক আছে স্যার? এগুলা কি লিখে লিখে মানে বলবো নাকি বক্স দিয়ে? আপনি যদি মনে করেন স্যার আমি লিখার থেকে একটা বক্স জেনারেট করতে পারছি যেটা আরো সুন্দর ফরম্যাটে সবকিছু দেখাইতে পারে, তো সেটাও অ্যাকসেপ্টেবল হবে। বাট আমি এখন এরকম ফরম্যাটেড কোনো বক্স দেখি নাই আর কি। জি, আমি ক্লাস ছেড়ে দিচ্ছি তো, আমার তো 11:30 পর্যন্ত সময় না। তো এটা তো কোনো অ্যাপ্রোচ ছিল না, হইলো বলেন? বাবা, এটা তো আপনি ল্যাব ক্লাসে তো হচ্ছে অনলাইন ক্লাস, তাই না? অনলাইন ক্লাসে তো আপনি চাইলে নামাজের জন্য হাফ অ্যান আওয়ার ব্রেক দিতেই পারেন। বাট এই যে একজন শিক্ষককে বলা যে স্যার আরেকজন শিক্ষক 10 মিনিট আগে ক্লাস নিতে চায়, আপনি আপনার ক্লাস